What was the issue? What? Pardon, what? So I will take up first this Twitter issue. সাইড থেকে নাও কেন তোমরা? এটাকে এডিট করে রাখো, যত দেখো গাইড করে যাবে লালে। হ্যাঁ, so may I start now? Today is a budget day. Now, বাজেট দিনে গোটা দেশ অপেক্ষা করে আমাদের দেশে অর্থনৈতিক যে অবস্থা, যে সমস্যা, যে সংকট, বিশেষত কোভিড ইম্প্যাক্টেড ইকোনমি, যেখানে সব দিক থেকে আমরা গোতা খেয়েছি একটা দুটো ক্ষেত্র বাদ দিয়ে, সেটা কীভাবে রিভাইভ করা যাবে। সরকারের কাছ থেকে এই দশা পাল্টানোর জন্য লোকে দিশার অপেক্ষা করছিল, কিন্তু আজকে স্পষ্ট হয়েছে যে বিজেপির কেন্দ্রীয় সরকার, মোদী সরকার, দে আর নট রেডি ফর কোর্স কারেকশন। যে সর্বনাশা নীতি নিয়ে তারা চলেছেন গত 7 বছর ধরে, এবং তাতে যে সর্বনাশ হয়েছে ইতিমধ্যে দেশের অর্থনীতির, নোটবন্দি, জিএসটি, এই বিভাজন, সংসদ এবং মানুষের কথা না শোনা, এখন তো মনে হচ্ছে বাজেট না, এটা সরকারের ওএলএক্সে বিজ্ঞাপন। রেল বেচবেন, ইন্স্যুরেন্স বেচবেন, ডিফেন্সের কলকারখানা বেচবেন, দুটো রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেচবেন। ইট সিমস এভরিথিং ইজ অন সেল। ইনফ্যাক্ট দিস ওয়াজ মাই লাস্ট টুইট বাজেটের পরে, এবং তারপরে দেখলাম আমার টুইটার অ্যাকাউন্ট উইথহেল্ড করে দেওয়া হয়েছে। আমাদের দেশে কি ঘটছে, কিভাবে টুটি চেপে ধরা হচ্ছে যাতে সত্য তথ্য না বেরোয় এবং সরকার শুধু তার কথা বার করেন। এই প্রথম একযোগে 250টা টুইটার হ্যান্ডেল আজ উপরে হঠাৎ করে মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজি টুইটার বলছে না কেন, মেল করেছে, কোনো কারণ দেখায়নি। রিসার্চ করে আমাদের বার করতে হলো যে কেন এটা হয়েছে, কার কার হয়েছে। প্রথমে মনে হলো ক্যারাভ্যান ম্যাগাজিন, আমার এবং আরো কয়েকজনের, কিষাণ একতা মোর্চা। টুইটার যে মেইল করে সাধারণত সাসপেন্ড করে বা উইথহেল্ড করে, সেখানে হাত তুলে দিয়েছে, বলছে গোটা পৃথিবীতে আপনার অ্যাকাউন্ট দেখা যাবে, কিন্তু এই দেশে দেখা যাবে না, এই দেশের নিয়ম অনুযায়ী। এ তো 21 আইন চলছে এ দেশে। আমরা ছোটবেলায় সেই পড়েছিলাম শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। প্রতিদিন
হিংসা, ঘৃণা, অবিশ্বাস ছড়ানোর জন্য আইটি সেল, হিন্দুত্ববাদী সমস্ত বিভিন্ন সংগঠন, নানান ফেক নিউজ, ফেক অ্যাকাউন্ট তারা প্রতিদিন চালিয়ে যাচ্ছে। অথচ যারা এই 250টা অ্যাকাউন্ট আমরা এখন রিসার্চ করে দেখলাম কমন হচ্ছে যারা কৃষক আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছেন। এবং 26শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি যেভাবে মেইন লাইন মিডিয়ায় কৃষকের দাবিকে না দেখানোর জন্য সরকারের নির্দেশ, যেভাবে পরিকল্পনা করে সিএ, এনপিআর, এনআরসির সময় অমিত শাহর নেতৃত্বে দিল্লি পুলিশ, আইটি সেল, আরএসএস, সংঘ পরিবার, উত্তরপ্রদেশের পুলিশ যোগীর পরিকল্পনা করে দিল্লিতে হাঙ্গামা সংগঠিত করেছে, হিংসা সংগঠিত করেছে, মানুষ খুন হয়েছেন, দোকান লুট হয়েছে। তারপরে কোনো এফআইআর, হাইকোর্ট বলার পরেও এফআইআর করেনি, যারা বলেছিল গলি মারো শালকো। আজকেও গোটা পৃথিবীকে জানান দেওয়া হলো জাতীয় পতাকা অপমান। এমনকি মোদি মন কি বাতেও মিথ্যে কথা বলেছেন, জাতীয় পতাকার অপমান হয়েছে। যখন আমরা টুইট করে অল্টারনেটিভ মিডিয়া দেখিয়েছে, আর ওই দিল্লির যারা ব্যারিকেড করছে, ঘিরে রেখেছে, তাকে ভেদ করে পথ দেখিয়ে পাইলট করে নিয়ে এসছে দিল্লি পুলিশ ওই দীপ সিন্ধুকে। লালকেল্লায় ঢুকেছে, লালকেল্লা এমনিতে পাহারা দেওয়া থাকে, যে কেউ ঢুকতে পারেন, আপনারা কেউ ঢুকতে পারেন না। আর সেটা লাইভ হয়েছে, সেটা দেখানো হয়েছে। কিন্তু সরকার এখনও ডিনায়াল মোডে আছে, যেহেতু ওরা চাইছে কৃষক আন্দোলনকে বদনাম করে দিয়ে। কৃষকরা 10 লক্ষ কৃষক 2 লক্ষ ট্র্যাক্টর নিয়ে প্যারেড করেছে, সেই কথাটা আমরা তুলে ধরেছি। এবং এই মিথ্যাচারের বিরুদ্ধে আজকে যে কৃষকরা আন্দোলন সংগ্রামে ছিলেন না তারাও এসছেন, সেখানে জাট, সেখানে শিখ, সেখানে হিন্দু, সেখানে মুসলমান, তার মধ্যে কোনো বিভেদ নেই। এই কেরানা, এই মুজফ্ফরনগর, এই সামলে এই পশ্চিম উত্তরপ্রদেশ দেখিয়ে 2013-তে দাঙ্গা হাঙ্গামা করে আরএসএস, বিজেপি ঘর ওয়াপসির নাম করে, লাভ জিহাদের নাম করে মানুষকে ভাগ করেছিল। আজকে সেই কৃষকরা একযোগে একসঙ্গে দাঁড়িয়েছেন। আমরা এই ঐক্যকে সেলিব্রেট করি। আর ওরা খালিস্তানি, পাঞ্জাবি, হরিয়ানি, পাঞ্জাবি এইসব নাম করে, হিন্দু শিখ নাম করে যে ভাগ করার চেষ্টা করছে, সেটা কারণ ব্যর্থ হয়েছে। এটা প্রতিবাদ করছি। এবং এটা টুইটার, ফেসবুক, এই ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানি যারা কমিউনিকেশন ইন্ডাস্ট্রিজে আছে, তারা আসলে আরএসএসের যে কর্মসূচি এবং ভারত সরকারের যে যা কিছু ঘটনা ঘটাচ্ছে তার পক্ষে তারা দাঁড়াচ্ছে, কারণ তাদের ব্যবসায়িক স্বার্থে। আর কোন আইনে করেছে সেটাও বলছে না, কোন এজেন্সির নির্দেশে করেছে সেটা করছে না। আমাকে যে মেল করেছে আমি পড়ে শুনিয়ে দিতে পারি যে সাম অথরাইজড এজেন্সিজ, বাট উই আর নট সাপোজ টু সে হুইচ এজেন্সিজ। এখন আমার রিসার্চ করে বার করলাম যে এটা 250টা অ্যাকাউন্ট। কাদের অ্যাকাউন্ট, কেন অ্যাকাউন্ট কিছু নেই, শুধু বলছে আপনি যদি চান আপনি লিগ্যাল রিকোর্স দিতে পারেন কোর্টে গিয়ে। আবার অন্যদিকে যদি আপনি দেশ পাল্টে দেন সেটিংসে গিয়ে, আমি যদি ইন্ডিয়া পাল্টে অন্য কোনো দেশ করি তাহলে কিন্তু সে অ্যাকাউন্টটা চলবে। তাহলে আইটি সেল দেশ বিদেশ থেকে ফেক অ্যাকাউন্ট করে তারা প্রতিদিন মিথ্যাচার করছে। অথচ দেশবাসী দেশের মধ্যে এটাই তো চাইছে। সিএনআরসি এই জন্যই করেছিল। আমি যদি এখন বাংলাদেশ করে নিই আমার ভার্চুয়ালে, তাহলে অ্যাকাউন্ট ঠিক থাকবে, সবাই দেখতে পাবে। তোরা তো সিএনআরসি করে তো আমাকে ফিজিক্যালিও বাংলাদেশি করতে চাইছে। এত হয়েছে, এরপরে একটা দুটো অ্যাকাউন্ট এখন ওরা আবার নতুন করে উইথহেল্ড করছে, উইথের থেকে তুলে দিচ্ছে। কিন্তু আমরা বলেছি নাথিং ডুইং, নিঃশর্তভাবে, কারণ এটা হচ্ছে গ্যাগ অর্ডার। ইটস আ গ্যাগ অর্ডার। ইট ইজ অন টেলিভিশন চ্যানেল, ইট ইজ অন নিউজ পেপার, ইট ইজ ইভেন নাও অন অল্টারনেটিভ মিডিয়া। এসা নিউ কাইন্ড অফ এমার্জেন্সি, যেটা আদবানি বলেছিলেন 2014-15-তে, যে পদধ্বনি শুনতে পাচ্ছি, আপতকাল কা सुनाई दे रहा है आहट, आज वो सामने आ रहा है। আর যেহেতু বাজেট, আমার তো সিরিজ অফ টুইট রেডি ছিল বাজেটের দীর্ঘ বক্তৃতা শোনার পরে, তাহলে ওরা যেটা বিকল্প কথাতে না যায়, অর্থমন্ত্রী বলবেন, প্রধানমন্ত্রী বলবেন, তার কিছু গদি মিডিয়া বলবে, কিন্তু কিছুতেই যাতে সেটা অন্য দিকটা না যায়। এই যে কামিং টু দ্য বাজেট, ইকোনমিক রিভিউতে আমরা দেখলাম যে এই প্রথম কৃষি
তার যে জিডিপিতে অংশগ্রহণ সেটা 17% থেকে 20%-এ বেড়েছে, এবং অনলি সেক্টর ইন লাস্ট সেভারাল কোয়ার্টার্স যারা পারফর্ম পজিটিভলি করেছে, বাকি সব নেগেটিভ। যে ইন্ডাস্ট্রির জন্য তারা এত কিছু বৃহৎ পুঁজিকে ছাড় দিচ্ছেন, এনপিএকে মাফ করছেন, ট্যাক্সকে মকুব করছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এবং আমাদের সরকারি সম্পদ তাদের হাতে তুলে দিচ্ছেন, সেটা তো এই অবস্থায় করোনার আগেও খারাপ ছিল, করোনার পরেও খারাপ হয়েছে, একমাত্র কৃষিতে। আর এই জন্য কৃষি যারা মুনাফা শিকারী মোদী সরকার তাদের হয়ে কৃষির দিকে তাকে ধাবিত করছেন পুঁজিকে, যাতে সেই সেক্টরটা তারা নিতে পারে। এটা কৃষকরা বুঝতে পেরেছেন, এই জন্য এই তিনটে কালা আইনের বিরুদ্ধে তারা লড়াই করছেন। এক। দুই হচ্ছে আনএমপ্লয়মেন্ট, হাইয়েস্ট এভার অ্যাকর্ডিং টু ইকোনমিক সার্ভে। আমি জানি এই সরকার স্ট্যাটিস্টিক্স কীভাবে লুকোয়, কীরকম ফাজ করে ডেটা। ডেসপাইট দ্যাট, অ্যাকর্ডিং টু হচ্ছে ইকোনমিক সার্ভে যেটা দেওয়া হয়েছে, 9.1% হচ্ছে আনএমপ্লয়মেন্ট, কনজিকিউটিভ 6 মাসে হায়েস্ট। জুন মাসে এটা ছিল তোমার গিয়ে 10.99। তারপরে আনলকের পরে যখন নভেম্বরে এটা হয়ে গেছিল 6.5, যখন খুললো তো লোকে বললো ঠিক আছে, ওরা হলো কিক স্টার্ট, তারপরে বললো গ্রিন শুট অফ ইকোনমি। কিন্তু এখন দেখা যাচ্ছে আবার 6.5 থেকে আজকে হচ্ছে সেটা 9.1% আনএমপ্লয়মেন্ট, গোটা দেশব্যাপী। আমরা আমাদের রাজ্যে দেখতে পাচ্ছি আজকে এই মুহূর্তে এসএসসি এসএলটি পাস করা ছেলেমেয়েরা তারা হচ্ছে আচার্য ভবন অভিযান করেছে, এখনও লাঠিপাটি চালায়নি, কিন্তু কদিন ধরে যত যারা বিক্ষোভ দেখাচ্ছে, ধর্ণা দিচ্ছে, মাদ্রাসা শিক্ষক থেকে আরম্ভ করে, প্রাইমারি থেকে আরম্ভ করে, অস্থায়ী শিক্ষক থেকে আরম্ভ করে, তাদের সবার ওপরে। ত্রিপুরায় বিজেপি সরকার আমাদেরকে যারা কৃষক ছাঁটাই, কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, এবং তারপরে দাঁড়িয়ে গত কয়েকদিন ধরে তাদের ওপরে লাঠি চালানো হয়েছে, জল কামান চালানো হয়েছে বিক্ষোভরত কৃষকদেরকে। গোটা দেশে এই আনএমপ্লয়মেন্ট আছে, বেকারি আছে। আমাদের রাজ্যে ছাত্র যুবরা তারা এই বেকারি বিরোধী সিরিয়াস আন্দোলন সংগ্রামের মধ্যে আছে, অ্যাক্রস সেক্টরস, সবকটা সেক্টরসের মধ্যে দাঁড়িয়ে, এবং 11 তারিখে তারা নবান্ন অভিযান করবে। তাহলে কৃষকরা ময়দানে আছেন, বেকার যুবরা ময়দানে আছে, রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক, তারা তাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারছেন না। তার বদলে আমাদের এখানে যেমন তোলাবাজি চলছে, দিল্লিতে সেরকম বাতেলাবাজি চলছে। এই বাজেটও তাই হয়েছে। মোদী সরকার আসার পরে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তার আয়নায় যদি দেখা যায়, সে ড্যাম স্ক্রিপ্ট 100 स्मार्ट सिटी बनाएंगे, कहाँ गया? अब तक बोलना चाहिए 6-7 साल हो गया, स्मार्ट सिटी से बन के तैयार हो गया या आधा तैयार हो गया। किसानों की आमदनी को दुगनी कर देंगे, अब तक बोलना चाहिए कितना आमदनी हुआ। 2020 तक करना था, जो टारगेट था 2020 तक। এরকম যেহেতু বিধানসভা নির্বাচন আছে, তাকে মাথায় রেখে কিছু কিছু কথা বলেছেন, কিন্তু আসলে এই সরকার হচ্ছে যখন মানুষ, পরিবার বা কোনো একজন ব্যক্তি যখন সংকটে পড়ে, তখন গচ্ছিত টাকা সেটাকে ভাঙায়, আমানতটাকে ভাঙায়। এই সরকার এত অপদার্থ, সে আমানত তো ভাঙিয়েছে, এখন হচ্ছে যেখানে আমানত গচ্ছিত আছে সেই ব্যাংকটাকে পর্যন্ত বেচতে চাইছে। এলআইসিতেও এফডিআই করে তার আপার লিমিট 74% নিতে চাইছে। এবং এরা হিপোক্র্যাটস, যখন আগে সরকার ছিল, যখন বিজেপি বিরোধী ছিল, তখন তারা ইন্স্যুরেন্স সেক্টরে এফডিআই যখন আনা হচ্ছিল, তখন স্বদেশী জাগরণ মঞ্চের নাম করে তার বিরোধিতা করছিল। ইনফ্যাক্ট তখন মুরলী মনোহর যোশী বলেছিলেন, আপনারাও এটা চান, আমরাও এটা চাই, কেন একসঙ্গে লড়তে পারি না? আমরা বললাম, আপনারা মুখোশ দিয়ে বলছেন, আসল রূপটা তা নয়। অ্যান্ড নাও হোয়াট দিস গভর্নমেন্ট ইজ ডুইং ইজ নট ইভেন প্রাইভেটাইজেশন, ইটস আদানিয়াইজেশন। I know some of the channel will not show, I know some of the newspaper will not report, because Adani House have already issued ultimatum to them that they will be dragged to the court. মামলার ভয় দেখাচ্ছে। মুসোলিনি ফাসিজমের সংজ্ঞা দিয়ে গিয়ে বলেছিলেন যে কোন কর্পোরেট কোনটা সরকার, সেই তফাৎটা থাকে না, মুছে যাবে। আজকে সেখানে তাই হয়েছে। সরকারের যা করণীয় সেটা কর্পোরেট করছে, আর কর্পোরেটের যা করণীয় সেটা সরকার করছে। সো আমরা দেখতে পেলাম যে এবার
স্বাস্থ্য এবং স্বাস্থ্য, কৃষি এবং পরিকাঠামো এই তিনটে খাতেই কিন্তু অনেক টাকা বরাদ্দ করা হয়। কি বলবেন? অ্যাবসলিউট নাম্বারে অ্যামাউন্ট বলা হচ্ছে 64,000 কোটি টাকা, কিন্তু ইউ সি ইন প্রপোর্শনেট টু দি জিডিপি ওয়ান। যখন লেফট সমর্থিত ইউপিএ সরকার ছিল তখন একটা সময় আমাদের দেশে স্বাস্থ্য জিডিপির 1.8% হয়েছিল, আমরা 2% চাইছিলাম। এখন দাঁড়িয়ে মোদী সরকার আসার পরে স্বাস্থ্যে আমাদের বাজেট হচ্ছে 1% থেকে নিচে 0.9%। হোয়াট ইউ টকিং অ্যাবাউট ইনক্রিজ? শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই কম্পেয়ার করলে দেখা যাবে আমরা হচ্ছি লোয়েস্ট। যখন কোভিডের সময় দেখিয়ে দেওয়া হয়েছে যে পাবলিক সেক্টর যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে তাহলে এটা লড়া যায় না, আর তার জন্য ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর জন্য অ্যাটলিস্ট 4% অফ দ্য জিডিপি সেটা হচ্ছে হেলথে দেওয়া উচিত। পৃথিবীর সেই সব দেশ কোভিডকে নিয়ন্ত্রণ করতে পেরেছে সাকসেসফুলি যারা অ্যাটলিস্ট 4%-এর ওপরে জিডিপির স্বাস্থ্যে খরচ করে। আমাদের দেশে স্বাস্থ্যে খরচ 1%-এরও কম ছিল, আগে 1.9%, 1.8%, তাহলে এরা কমিয়েছে। দুই হচ্ছে যখন অ্যাবসলিউট নাম্বারে দেখছো তখন ওটা দেখতে হয় গতবারে যে বাজেট করেছিল তার কতটা খরচা করেছে, কতটা আন্ডার ইউটিলাইজড আছে। কারণ ঘোষণা অনেক করে বড় করে, আমাদের রাজ্যের বাজেটে দেখেছি, কেন্দ্রের বাজেটে দেখেছি, হেডলাইন হয়ে যায় এত টাকা বরাদ্দ হয়েছে এত করে, তারপর দেখা যায় এটা কারোর একটা হচ্ছে। হ্যাঁ, কোন মাইকে? Censorship is what is at work everywhere. This one. মোবাইল এই মোবাইলটা হবে না, তাই মোবাইলটা অফ আছে। ওকে, আমি একটু অমাইক এমনি দিই। শিক্ষার ক্ষেত্র তাই 1990 সাল থেকে আমরা শুনছি 6% অফ জিডিপি ফর এডুকেশন। ক% আছে জিডিপিতে? বলা হয়েছিল জিডিপি বাড়ছে, কিন্তু সেটা যাতে আমাদের বেসিক ইনফ্রাস্ট্রাকচারে আসুক, বোথ হার্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সফট ইনফ্রাস্ট্রাকচার। ঠিকই হার্ড ইনফ্রাস্ট্রাকচারে বলছো বরাদ্দ বেড়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যাবে আমাদের লোনও বেড়েছে, লোন বাড়ছে, লোনের কথা বলা হচ্ছে না। আমাদের রাজ্যের ক্ষেত্রে গত 10 বছরে লোন দ্বিগুণ হয়েছে, যা লোন ছিল কোথাও কোনো রিপোর্টিং হয় না, সরকারের কোনো স্টেজ দেয় না। আর কেন্দ্র সরকারেরও লোন অ্যাবনর্মালি বেড়েছে, এক্সটার্নাল লোন। অন্যদিকে বলা হয় স্বনির্ভর। আমরা চাই ইনফ্রাস্ট্রাকচারে আরও টাকা বাড়ুক, কারণ ইকোনমি যে কনস্ট্রাকশন কমে গেছে সেখানে সেই ইকোনমিকে যদি বাড়াতে হয় ডিমান্ড বাড়াতে হবে। পৃথিবীব্যাপী সব বলছে এটা, ডিমান্ড বাড়াতে হলে মানুষের হাতে টাকা আসতে হবে। টাকা আসা মানে হচ্ছে আমরা বলেছিলাম ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার 7,500 টাকা করে। কোভিড সিচুয়েশানে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, রোজগার বন্ধ হয়েছে, তাদের দেওয়া হয়নি। তাহলে বাজারে যাবে কি করে যখন রিওপেনিং অফ ইকোনমি হলো? রিস্টার্ট হলো না, কারণ সেখানে ডিমান্ড নেই বলে। আর দুই হচ্ছে যদি ইনফ্রাস্ট্রাকচারে যদি আরও বেশি টাকা খরচা করা হয় তাহলে সেখানে লেবার কস্ট হিসেবে, অন্যান্য কস্ট হিসেবে যা খরচা হবে সেটা লোকের কাছে কিছুটা টাকা আসবে। তাহলে আনএমপ্লয়মেন্টের জন্য যারা জব মার্কেটে আসছে, কাজ খুঁজছে পোস্ট কোভিড, কিন্তু কাজ পাচ্ছে না, সে অন্তত কিছুটা তার সুরাহা হবে। সেক্ষেত্রে ইটস সো লিটল সো লেট। মুখ্যমন্ত্রী বলছেন যে এটা দেবদারি সরকারের দেবদারি বাজেট, কৃষক বিরোধী, দেশ বিরোধী বাজেট। এর ফলে দাম বাড়বে, তেলের দাম বাড়বে, জিনিসপত্রের দাম। তারপর ওরা একটা চার্টার প্লেন পাঠালে উনি চলে যাবেন ওখানে। বলো, আমি এক কথাই তো বললাম উত্তরটা। হ্যাঁ হ্যাঁ, Twitter, I think, says that the agency that's recommended the blocking of the handle says whoever was using the hashtag Modi planning farmer genocide, only those handles have been blocked. Now, so what I want to know from you is, there seems to be cases where, say, the magazine Caravan's handle or your handle has been blocked. Were you using this hashtag at all, or do you think it's
it's just been randomly done on the instructions of authorities? First of all, Ministry of Electronics and IT directed Twitter, as you rightly pointed out, to block around 250 tweets or Twitter accounts. Blocking tweets and blocking Twitter handles are two different things. When these companies are being asked to bow, they are crowing. One. Secondly, why? Which were using Modi planning farmer genocides hashtag. This hashtag was a very popular one. And on 30th this has been done. But the problem with Sangh Parivar and Modi government and Modi himself is, whenever this genocide word comes after 2002 Gujarat genocide, they become hyperactive. Because for 20 years with the PR job, with all these Howdy Modi, Rowdy Modi wanted to put a cover, put everything under carpet. But genocide had happened in 2002 under the leadership of Modi and Amit Shah. Whole world knows this. We don't want that history to be repeated. And what is happening in Delhi and around, what has happened on 26th, what had happened in February 2020 in Delhi, this is how this Sangh Parivar plan. This is what this Home Minister, Mr. Amit Shah, is expert about. How they organize fake encounters, how they mobilize Sangh Parivar to incite their own, that Lathidhari, Chaddi. They are trained force. This I have repeatedly said in Parliament. This I have witnessed in every riot, and that's why after Delhi violence, no official commission was instituted. After every violence or riots or whatever you say, some commissions are instituted. Why no commission was instituted? Because all this has happened in presence of, in connivance with Delhi police, which is under the supervision of Mr. Amit Shah. বাংলায় কথা বলে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। রাইক্সটাকে ঘটনা আমরা জানি। তাহলে যখনই জাতীয় সৌধের অপমান, জাতীয় পতাকার অপমান বলা শুরু হলো, তখন বোঝা গেল যে ওরা দিল্লিতে 2 মাস ধরে দিল্লির চারপাশে যে কৃষকদেরকে আটকে রেখেছে, যারা অবস্থানে আছে, শান্তিপূর্ণভাবে আছে, গান্ধী এবং ভগৎ সিংয়ের ছবি নিয়ে আছে, তাদের ওপরে এই ভায়োলেন্সটাকে নামাতে চাইছেন। তো আমাকে তো অ্যালার্ম বেল টিপতেই হবে। Whole country was alarmed because that was the plan. But fortunately and unfortunately, through some alternative media, through some Facebook, WhatsApp, everything got recorded. How police, Delhi police, led these perpetrators of violence to Lal Killa. How even when the official flag mast was not disturbed, the mast where this flag was hoisted. Now, I should not have repeated, because you know that, though you are not showing that. That's the difference. Even when RSS organized meeting, RSS also hoisted their flag there. I am opposed to any kind of religious flag. In any kind of national monuments or official programs, even slogan shouting of religious slogan shoutings, inciting a particular sect or religion in official meetings is wrong. Wrong is wrong. But that was a not Khalistani flag, which was termed in the media, section of media, unfortunately. I am so angry because in the Calcutta, whenever some Muslim processions takes place, and through some WhatsApp machinery in Bangalore, Pune or elsewhere, this IT cell wanted to post that how this Islamists are taking over. Bangladesh flag is taking over. Green flag is Bangladesh, green flag is Pakistan, green flag is Muslim religious organizations also, they do that. But this is how they depict. Which, if there is a crescent and star, immediately there is a Pakistani flag. This is how every time in Kashmir cricket stadium was blamed for that. So that's why Modi himself put the same scarf depicting same symbols, Sikh religious symbols. It's sacred for them. Every Grodha in this country is having that. Even Sikh regiment is having that. But you are saying there's a Khalistani flag.
These people are opposed to Khalistan. So they wanted to divide Haryanvi and Punjabi. They wanted to divide Hindu and Muslim. They were divided Hindu and Sikhs. They have failed miserably. So that genocide was planned. I'm not going back to that. But people of India, particularly population, Vox Populi around Delhi, they could read between the lines. The bluff was caught, and this Sangh Parivar's plan to burn Delhi and blame Punjabi farmers got lost, the script. That's why, even though they are repeating, but this country does not believe that these farmers are anti-nationals. Sir, second question is, in today's budget, sir, there of course has been an allocation. The BJP is saying 25,000 crores for roads in Bengal. Now, when you look at the figures comparatively, Tamil Nadu, it's firstly it's only in coal-bound states that these figures have been tackled. Secondly, when you look at it comparatively, Bengal's actually got the least. Tamil Nadu's got more than 4 times what Bengal's got, and Kerala's also got more. And this seems to be keeping in view the elections. Your reaction first on the Bengal getting the least, and secondly, is this more a election manifesto than a budget? पैसा हमारा आपका नहीं किसी का बाप का. This is from our Consolidated Fund of India. And that Consolidated Fund of India means that there the reserve comes from various cess and taxes. Particularly as far as road is concerned, I can say this with authority because I was the chairman of this Surface Transport Department related committee, standing committee on this tourism and transport, which includes roads, when this 4-laning and all these things were planned in the beginning of this century. That time 1 rupee cess per litre was imposed for construction of roads. Now after Arun Jaitley became Prime Minister, Finance Minister, and Modi became Prime Minister, the road increased to 4 rupees cess. So whoever is buying petrol or diesel, they are paying per litre. Even those tractors, those generator sets, which never comes on roads, but they pay 4 rupee per litre for construction of roads. So in the thumb rule, it's how many gallons and liters are being sold fuels. So accordingly, you can multiply how many crores are being collected. This government never gives you account for PM cares. This government will never give you the account for this cess, one. Secondly, you are borrowing money, Asian Development Bank, World Bank, for these constructions. Thirdly, you are issuing concession. This is not money being allotted. When concessions are being, that means the concessioners who are constructing these roads, they are putting this money from banks or from their kitty, and then they are collecting back from toll. So, people of this Bengal or Tamil Nadu or Kerala or Haryana or Punjab, elsewhere, we are paying twice. First, advance when I am buying this fuel. Secondly, when I am using the same road which is constructed out of my money, I am paying toll twice. But okay, we need more money for construction of roads. Because this is, last time this government when they came, for last 5 years they were telling per day, per kilometer, this type of construction. But last 1 year this construction of roads stopped. In Bengal, Dalkola bypass, I fought for 4 years. North-South corridor. No, it is still not, it is not completed. Because it is out of budget money. Not the company, contractor will not pay. This is one example. And Mr. Gadkari's ministry is saying that Finance Ministry is not releasing money. Not releasing money. So I am not going by the announcement. The same project was announced 3 years back. But if money is not coming, the construction is not being completed. Major projects of infrastructure in this country got stuck because shortage of fund.
Earlier, when GDP was growing, private companies were ready to pump in money. But when the GDP is going down, the private companies are not interested in employing money. This is a simple rule. So without budgetary allocation, these roads cannot be constructed. So we need more and more money. Now coming to your question, why Bengal specific, why Tamil Nadu, why Kerala? That's why I say पैसा हमारा आपका नहीं किसी का बाप का. But as correctly you have pointed out, is it a budget or is it an election manifesto? Had there been Bihar election, last time they will say special status Bihar, never given. Special status to Andhra Pradesh, never given. Now, the Trinamool fellows who joined BJP overnight says, we wanted special status and some package for Bengal. Whether you demand or not, whether you go by flight, by charter flight or not, they will have some special announcement because it's a poll-bound state. Normally you say this poll-bound state. I will tell you from railway budget over the years, once I read it in parliament, that the allocations for railways for Bengal is election related. The year when we have assembly election, that time railway budget, the pre-election budget, and from next year onwards, you will see the difference. So this is how this BJP government is trying to hoodwink the public. So also comparatively Bengal's got less. Of course, because they have less chance there here. You were reading the result from 2019, but after 2020, they know where they stand. That's why they are buying MLAs. They will not spend money for roads. They will spend money for charter plane and buying this Trinamool MLAs and ministers because they are short of that. বাংলার নয়, যেটা আমি ইংরেজিতে বললাম, দেখা যাবে যেখানে যেখানে বিধানসভা নির্বাচন আছে এরা রাষ্ট্রীয়তার কথা বলে, জাতীয়তার কথা বলে, ফেক জাতীয়তাবাদীর কথা বলে, অথচ দেখা যাচ্ছে বিধানসভা নির্বাচনের সময় তারা বাজেট পেশ করেনি, নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। এবং এটা এই জন্যই করেছে যে বিজেপি নির্বাচনী ইশতেহার করলে কেউ ওটা শুনতো না, কেউ দেখতো না, কারণ তার 2014, 2019-এ নির্বাচনী ইশতেহার, যখন ঝাড়খণ্ডে নির্বাচন হয়েছে, অন্যান্য বিধানসভা নির্বাচন হয়েছে, তখনকার ইশতেহারগুলো টয়লেট পেপার হয়ে গেছে, কোনো কথায় তারা মানেনি। সেই জন্য তারা বাজেটকে ব্যবহার করছে, সরকারি যন্ত্রকে ব্যবহার করছে, সরকারি মেশিনারিকে ব্যবহার করেছে নিজেদের নির্বাচনী স্বার্থে। কিন্তু আমরা করোনার আগেই আমাদের অর্থনীতি গোত্তা খেয়েছিল, এক বছর করোনা ইম্প্যাক্টটা আরও খারাপ হয়েছে। এখন সরকারের চেষ্টা উচিত ছিল আমাদের কীভাবে চাহিদা বাড়ে, কীভাবে বেকার ছেলে মেয়েদের কাজ হয়, কীভাবে কৃষি আরও বেশি উন্নত হয়। তার বদলে সরকার যেটা চেষ্টা করলেন, ঘোষণা সর্বস্ব করলেন। আমি এক কথায় বললাম, আমাদের রাজ্যে তোলাবাজির সরকার চলছে আর দিল্লিতে বাতেলাবাজির সরকার চলছে। এটা বাতেলা ছাড়া আর কিছু নয়। আমরা অনেক কম পেলাম অন্যান্য রাজ্যের তুলনায়, পশ্চিমবঙ্গের বরাদ্দ তো অনেকটাই কম। স্বাভাবিক, কারণ বিজেপির এখানে সম্ভাবনা নেই, তারা বুঝতে পারছে। এটাই তো বলে ওরা না, এখানে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি এরপরে বিধানসভা নির্বাচনে বলবে বাবা মারিয়ে তো ব্যাল বাটিয়ে, আমাকে যদি ভোট দাও তাহলে আমি তোমাকে দেবো। যেমন বিহারে বলেছিল ভোট দিলে তবে টিকা দেবো, বলেনি? তাহলে এখানে এইটা আগে থেকে সাবধান হতে হবে আমাদেরকে এবং বুঝতে হবে। কারণ আমি প্রথম ইন্টারেস্টিংলি তোমার চ্যানেলে এই সমালোচনাটা এসেছিল 2014-য় যখন ব্রিগেডে মোদিজি বক্তৃতা করেছিলেন। আমি বলেছিলাম মোদিজি একজন ভালো সেলসম্যান, কিন্তু তখন আমি মনে করেছিলাম ওই যখন দুটো লাড্ডুর গল্প করেছিলেন, তখন ওই চ্যানেলে সন্ধ্যাবেলা রাহুল সিনহা বলল অপমান করলেন, অপমান করা হলো। আর অপমান কী আছে, সেলসম্যানটা কি খারাপ কাজ নাকি? আর এখন তো দেখা যাচ্ছে সেলসম্যানও নয়, এখন তো ওএলএক্সে বিক্রি করছেন, সবই বিক্রি করছেন। যে বেচছে তার মানে তো অর্থনীতির সংকট থেকে যে ঘাটতি আছে সেটাকে পূরণ করার জন্য বাইরে থেকে ধার নিয়েও সে ঘাটতি পূরণ করতে পারছে না, তখন সে ব্যাংক বিক্রি করছে, এলআইসি বিক্রি করছে, প্রতিরক্ষার কারখানা বিক্রি করছে। সেখান থেকে সে দেবে কি? সে ঘোষণা করেছে, সেখানেও ঘোষণাটা বাংলা ক্ষেত্রে তোমার প্রশ্নের উত্তর কম। এই জন্যই যে এখানে সম্ভাবনা কম। 19-এর হিসেব করে যারা করছিলেন তারাই বাজেট দেখে বুঝতে পারবেন যে ওটা বেহিসেব হয়েছে। আসলে যেখানে সম্ভাবনা কম আছে সেখানে তারা গুরুত্ব কম দিয়েছেন। আচ্ছা, এটা তো সবসময় বলছেন ডিজিটাল ইন্ডিয়া, যখন থেকে এসেছেন রেশন কার্ড ডিজিটাল হয়েছে,
তাতে কি রেশন যাদের কার্ড ছিল না তারা কি কার্ড পেয়েছে না রেশন পেয়েছে? তাহলে কেন লকডাউনের সময় প্রথম 3 মাস রেশন নিয়ে প্রধানমন্ত্রীকেও বলতে হলো ওয়ান নেশন ওয়ান রেশন, পুরনো মদ নতুন বোতলে ঢালতে হলো? এরাই বলেছিলেন ডিজিটাল নোটবন্দির পরে, এবং মিডিয়াগুলো রিপোর্টও করেছিল, অমুক গ্রাম অমুক পান দোকান, পার্লামেন্টের ক্যান্টিন সব হচ্ছে ডিজিটাল, হচ্ছে ক্যাশলেস ইকোনমি হয়ে গেছে, নোট ছাড়াই। এবং এখন হচ্ছে নোট যত, নোটবন্দির আগে যত নোট ছিল তার 10% 15% বেশি নোট আছে বাজারে, তাই তো? তাহলে একটা দুটো রঙের ছিল, এখন রং বেরঙের নোট আছে। তাহলে ডিজিটাল ইকোনমির নাম করে যারা বলেছিল ক্যাশলেস ইকোনমি হচ্ছে, আবার কোনো চ্যানেল তো চিপ কার্ডও বলেছিল 2000 টাকার নোটে উৎসাহ নিয়ে, কিন্তু সেটা তো মিথ্যাচার ছিল, ওটা বোঝা যাচ্ছে। তাহলে আজকে উনি বলছেন ডিজিটাল ইন্ডিয়া, যখন লকডাউনে যখন পরিযায়ী শ্রমিকরা ফিরবে, রাজ্য সরকার কেন্দ্র সরকার কেউ বলতে পারলো না কত পরিযায়ী শ্রমিক আছে। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন, জয়েন্ট যেটা ক্ষমতা যেখানে ভাগ করা আছে, স্টেট লিস্ট, সেন্ট্রাল লিস্ট এবং ইউনিয়ন লিস্ট, সেখানে কনকারেন্ট লিস্ট, সেখানে ইউনিয়ন লিস্টে লেখা আছে ইন্টারনাল মাইগ্রেশন তার দায়িত্ব, অ্যাকর্ডিং টু এন্ট্রি 84 ইউনিয়ন লিস্টে। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট they never took responsibility for that, did nothing for that migrant laborers. এমনকি কত পরিযায়ী শ্রমিক আছে, কোন রাজ্যের কোথায় আছে সেটা তারা জানে না। ডিজিটাল মানে হচ্ছে সেটা জানা। এবং করোনায় আজকে আমরা যে এত বেশি, আমাদের এখানে 1,07,00,000-এর বেশি মানুষ আক্রান্ত হলেন, কারণ পৃথিবীর সব জায়গায় ডিজিটাল টেকনোলজিকে ব্যবহার করে ট্রেসিং ট্র্যাকিং করতে পেরেছিল। আমাদের দেশে এই, আমরা গোটা বিশ্বের সফটওয়্যারের জন্য আমরা গর্বিত, আমরা দিই, কিন্তু আমাদের সেই সফটওয়্যার আমাদের এখানে ব্যবহার করতে পারেনি, যার ফলে ট্রেসিং এবং ট্র্যাকিং হয়নি, এবং টেস্ট যেহেতু হয়নি প্রপারলি, সেই জন্য এত বেশি ছড়িয়েছে। যদি টেস্ট, ট্রেসিং এবং ট্র্যাকিং 3টে টি হতে পারত, এবং তারপরে ট্রিটমেন্ট 4র্থ টি হতো, তাহলে এত ছড়াতো না। ডিজিটাল ইকোনমি মানে, ডিজিটাল মানে তাই। কিন্তু যারা তোমার গিয়ে এখনও পাঁপড় ভেজে খাওয়ার কথা বলেছে, আর গোবর দিয়ে স্নান করতে বলেছে, আর গোমূত্র পান করতে বলেছে, তারা ডিজিটাল টেকনোলজি কেন ব্যবহার করবে? তারা তো আমাদের পৃথিবীর দেশটাকে পেছনের দিকে নিয়ে যেতে চাইছে। সেন্সাসকে ডিজিটাল করা মানে হচ্ছে ক্রোনোলজি समझिए। ডিসেম্বর 2019 সিএ বিল যখন পাস হলো, এপ্রিল 2020 1 এপ্রিল থেকে সেন্সাস যখন চালু হবে, মুম্বাইতে অমিত শাহ একটা মিটিংয়ে অন রেকর্ড সেন্সাস অফিসারদের ট্রেনিংয়ের ইনগ্রেশনে তিনি বললেন যে আমরা সেন্সাস ডিজিটালাইজ করব। আইপ্যাড দেখিয়ে তিনি বললেন এইখানে আমরা সমস্ত ডেটা নিয়ে নেব, তারপরে অ্যাডিশনাল কিছু ডেটা আমাদের কাছে আছে, মানে আধার টাধার এগুলো যা হচ্ছে স্বাস্থ্যসাথী সুসাথী করে সেগুলো নেওয়া হবে, এবং তারপরে আমি এনপিআর তার ওপরেই করে নেব ডিজিটালি, ওই ডেটা দিয়ে, আমাকে ফিজিক্যালি আর যেতে হবে না। সেই জন্য আমাদের দিদিমণি সরকারও বাকিরাও সবাই সেন্সাস অফিসারদের যখন ট্রেনিং দেওয়ায় ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনে গত বছরের গোড়ায়, তখন সেখানে এই ডিজিটাল সেন্সাস কীভাবে হবে তার ট্রেনিংটা হয়, এবং সেখানে এনপিআর রিলেটেড, তাতে সার্কুলারে লেখা ছিল এনপিআর রিলেটেড কী কী ডেটা কালেক্ট করতে হবে, কীভাবে করতে হবে সেটাও লেখা আছে। সুতরাং ইট ইজ নট সেন্সাস বিং ডিজিটালাইজ, ইট ইজ সেন্সাস প্লাস এনপিআর কম্বাইন্ড, and that's why I am not opposed to digital technology, किंतु डिजिटल का मतलब अगर दिल्ली में मोदी ताल और बंगाल में दीदी ताल हो जाता है तो गड़बड़ हो जाता है। डिजिटल रथयात्रा ताले जब वो যখন কিনছে এমএলএ এমপি তখন চার্টার্ড প্লেন, আর যখন ভোটের প্রচার করতে যাচ্ছে তখন রথযাত্রা, পরে চার্টার প্লেন চার্টার হেলিকপ্টার আসবে। কিন্তু আগেও বলেছি আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মবিশ্বাস, আমাদের ঐতিহ্য, তাকে বিজেপি আরএসএস সেই আবেগকে ব্যবহার করতে চায়। রথ এবং রথযাত্রা মানে আমাদের যেমন জগন্নাথের রথ, তেমনি হচ্ছে রথ এবং উল্টো রথ, তেমনি হচ্ছে পাঁপড় ভাজা, তেমনি হচ্ছে পুতুল কেনা।
সেমনি হচ্ছে রথের মেলা। কিন্তু ওরা এই ভোটের সময় যখন যোগদান মেলা করছে আর উল্টো দিকে রথযাত্রা করছে। আসলে আমাদের যে ট্র্যাডিশন সেটাকে ওরা ভাঙছে। এবং রথযাত্রা মানে আদবানিজি যখন সোমনাথ থেকে রথযাত্রা করেছিলেন, ইট ওয়াজ এ ট্রেল অফ ব্লাড। দাঙ্গা হয়েছিল রুট ধরে, কারণ রিলিজিয়াস সেন্টিমেন্টটাকে তোলা হয়। আজকে আমাদের রাজ্যের দুর্ভাগ্য, যেটা আদবানি থেকে মোদি গোটা দেশে করেছেন, পশ্চিমবঙ্গে যেটা করতে পারেননি, ঝালদারি একটু পাশ কাটিয়ে চলে গিয়েছিলেন। আজকে তৃণমূলের প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমাদের রাজ্যের যে অবস্থা তৈরি হয়েছে, সেখানে ওরা ঘোষণা করে রথযাত্রা বলছেন আর বলবেন ভোটের আমরা প্রচার করছি। কারণ রামায়ণ, মহাভারত, রথ এগুলোর তো একটা ব্যাখ্যা আছে, আমাদের ছোটোবেলার মেমোরির মধ্যে আছে। সেখানে ওরা ওটাকে ব্যবহার করতে চায় সাটলি, খুব ছদ্মভাবে। আমাদের আপিল আমাদের রাজ্যের মানুষের কাছে, যেভাবে কোটি কোটি হাজার হাজার বিলিয়নস ডলার্স তারা একটা করেছে, অথচ মিথ্যাচার করে এক মুঠো চাল কালেক্ট করবো, করছে না। এটা বামপন্থীরা চিরকাল করে এসছে। একটা সভা করতে হলে আমাদেরকে রুটি কালেক্ট করতে হয়, খাবার কালেক্ট করতে হয়, আর ওরা হচ্ছে 500 টাকা করে অ্যাডভান্স দিয়ে দিয়েছে ডুমুর জলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এটা লোক দেখানো। নাড্ডাজি এসে বললেন, কিছু কিছু মিডিয়া বলে এক মুঠ্ठी चावल, वो ओम शांति ओम में था ना डायलॉग, एक चुटकी सिंदूर। बार बार वो बोल रही थी दीपिका पादुकोण। वो उसी तरह से ये चुनाव का रिहर्सल कर रहे हैं, लेकिन ধর্মের নামে, মন্দিরের নামে আজকে ব্যবহার করে যে বাড়ি বাড়ি যাব এবং টাকা কালেক্ট করব। এইভাবে ওরা ইট নিয়ে করেছেন, রামজ্যোতি যাত্রা করেছেন। সেই ইটগুলো কি মন্দিরে লাগছে? মন্দির তো পুরো পাথরের হচ্ছে। তো এটা আবেগকে ব্যবহার করা হচ্ছে। যখন পরিযায়ী শ্রমিকরা না খেয়ে মরছিল, তখন এই বিজেপি সংঘ পরিবার চাল কালেক্ট করেনি। যখন শ্রমজীবী ক্যান্টিন চলছিল, যখন রেশন নিয়ে পৌঁছানো যাচ্ছিল মানুষের কাছে, তখন তৃণমূল চাল চুরি করছিল। আর অত্যাবশ্যকীয় পণ্য আইনকে খতম করে আদানি আম্বানি যাতে মজুতদারি করতে পারে, তার মুনাফাখরি করতে হয়, তার ব্যবস্থা করছিল বিজেপি। ওদিকে মজুতদারির আপার লিমিট বাড়িয়ে দিয়েছে, আর এখানে এসে বলছে আমি এক মুঠো চাল নিয়ে মন্দির তৈরি করব। এই নাটক চলবে না পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের ধারা আলাদা, সংস্কৃতি আলাদা, এবং সেখানে দাঁড়িয়ে আমাদের একটা যে ইথস, যে কালচার, যে ট্রেডিশন, সেটা আরএসএসের এই চালগুলোকে সফল হতে দেবে না। তাও ভালো, একটা তো বলেছে, সেটাই এখন শিরোনামে থাকবে, উমর দরাজ লোগোं के लिए बहुत किफ़ायत। 75 বছর বয়স, তার মধ্যে তোমার নিজের পেনশন এবং তোমার হচ্ছে যে যা ইন্টারেস্ট পাবে তুমি ডিপোজিট থেকে, তার জন্য তোমাকে আইটি রিটার্ন দিতে হবে না। প্রথম কথা হচ্ছে, এই সরকার প্রথমে এসে, মনে আছে আগের সরকার যে এনডিএ সরকারের মধ্যে মোদি এবং এই আদবানির সঙ্গে মমতা ছিলেন, তারা পেনশন শেষ করেছিল, পেনশন শেষ করেছে। এখন যারা রিটায়ার হবে, যারা ওই সরকারের সময় থেকে এসছে এই শতাব্দীতে, তাদের পেনশন ব্যাপারটা নেই। এই সরকার যেমন, আমাদের রাজ্য সরকার যেমন ডিএ শেষ করেছে। উচিত ছিল এলআইসিকে না বিক্রি করে হেলথ ইন্স্যুরেন্স যারা করছে, তোমরা অনেক করো, গ্রুপ ইন্স্যুরেন্স করে, কোম্পানি করে, তার যে প্রিমিয়াম আছে সেইটাকে ট্যাক্স মকুব করা। কারণ সরকার নিজে বলছে আমি পারছি না, তাহলে তো ওকে প্রাইভেট সেক্টরে যেতে হচ্ছে, অথচ বিশাল বিশাল বিল হচ্ছে, তার জন্য তারা ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স করছে। কিন্তু আমি যখন হেলথ ইন্স্যুরেন্স করব, আমি যখন প্রিমিয়াম দেবো, আমি যখন লাইফ ইন্স্যুরেন্স দেবো, তার উপরে কেন আমি জিএসটি দেবো? এটা তো সরকার যেহেতু আমাকে সামাজিক সুরক্ষা দিতে পারছে না, আমার বুড়ো বয়সে রিটায়ারমেন্টের পরে আমাকে আমার সোর্সের উপরে ডিপেন্ড করতে হচ্ছে, কিন্তু তার মধ্যে সরকারকে জিএসটি দিচ্ছে, যেমন সরকার সেই সার্ভিসটা দিচ্ছেন না। বয়স্ক লোকেদের আয় বাড়ছে না, কিন্তু খরচ বাড়ছে। যখন বিদ্যুৎ বিল বাড়ে, যখন বাজার খরচ বাড়ে, যখন ওষুধের দাম বাড়ে, যখন বাড়ি ভাড়া বাড়ে,
যখন ফুয়েল কস্ট বাড়ে তখন বয়স্ক লোকেরা তাদের জীবন সংসার পরিচালনা করতে পারেন না। সেখানে সেই দিকে নজর না দিয়ে যেটা চালাকি করে করছে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। অধিকাংশ লোকের যে ইনকাম থ্রেশহোল্ড লেভেল আছে পেনশন প্লাস ইন্টারেস্ট, সেটা ইনকামের ওই থ্রেশহোল্ড লেভেলে যায় না। যারা স্যালারি তাদেরই যায়, যারা বিজনেসম্যান তাদেরই যায় থ্রেশহোল্ড লেভেল। এটা শুধুমাত্র ওই বললাম বাতেলা ছাড়া আর কিছু নয়। ওকে, থ্যাংক ইউ, অনেক কথাই বললাম।